তো নমস্কার বন্ধুরা, আপনারা অনেকেই বলেছিলেন যে স্যার আমরা প্যাসেজ আমাদের সমস্যা। তো আজকে আমি একটা প্যাসেজ নিয়েছি, এই প্যাসেজের একটা সমাধান আজকে আমরা দেখব। এবং শুধু প্যাসেজ নয়, এই প্যাসেজের সঙ্গে সঙ্গে এটা একটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন। তো এই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনে যতগুলো প্রশ্ন আছে আজকে আমরা সবগুলো কোয়েশ্চন দেখার চেষ্টা করব। প্রথমে এই সেটে আমাদের একটা প্যাসেজ আছে, তারপর একটা পোয়েম আছে। যেহেতু ল্যাঙ্গুয়েজ ওয়ানের কোয়েশ্চন পেপার, তো ল্যাঙ্গুয়েজ ওয়ানে একটা প্যাসেজ থাকে, একটা পোয়েম থাকে, তারপর 15 প্যারাগজিক কোয়েশ্চন আছে। তো এই সম্পূর্ণ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনটা আমরা সলভ করবো আপনাদেরকে সাথে নিয়ে, এবং প্যাসেজ থেকে কি করে উত্তরগুলো বের করতে হয় এটাও আমি আজকে আপনাদের দেখিয়ে দেবো লাইভ। আপনারা দেখতে পাবেন যে প্যাসেজ থেকে কি করে আনসার আমি বের করছি, খুঁজে বের করতে হবে। ভাই আমাকেও খুঁজে বের করতে হবে, আমি কিন্তু আগে খুঁজিনি, আপনাদের সামনে এবার আমি খুঁজবো। তো চলুন আমরা দেরি না করে মূল ক্লাসে চলে যাই। প্রথমে আমরা একটা প্যাসেজ দেখি। এই দেখুন একটা দীর্ঘ প্যাসেজ, একটা প্যাসেজ 1 পেজ 2 পেজ এবং আমরা 3 পেজে নিয়েছি, না হলে পুরোটা আপনারা দেখতে পাবেন না। তো আমরা প্রথমে প্যাসেজটাকে পড়বো না। প্যাসেজের নাম্বার 1 ট্রিক, প্যাসেজ সলভ করার 1 নম্বর ট্রিক বলুন বা অনলি ট্রিক বলুন, একমাত্র ট্রিক বা একটাই ট্রিক হচ্ছে আমরা প্যাসেজটা প্রথমে পড়বো না। এট ফার্স্ট আমরা কখনো প্যাসেজটা পড়বো না, কারণ এত দীর্ঘ প্যাসেজ আমরা যদি পড়ি তাহলে আমাদের সময়টা অনেক নষ্ট হয়ে যাবে। তো আমরা টাইম কনজিউম করবো, টাইম আমরা কখনো নষ্ট করব না। তখন আমরা কি করব স্যার, আমরা ডাইরেক্ট চলে যাব প্রশ্নতে। 91 থেকে আমাদের শুরু হয়েছে, দেখি। এই দেখুন, লাঠির উপর তার গভীর অনীহা। অনীহা শব্দের অর্থ কি? এই দেখুন, এটা হচ্ছে শব্দের অর্থ। তো এই শব্দের অর্থটা যদি আমি প্যাসেজে খুঁজতে যাই, আমি একদম প্যাসেজটা যদি একদম তন্ন তন্ন করে যদি 100 বার যদি পড়ি, এর প্রশ্নের উত্তর পাবো না। তার কারণ কি স্যার? কারণ হচ্ছে ব্যাকরণ। এই যে ব্যাকরণ নামক যে পদার্থ বা ব্যাকরণ নামক যে শব্দ, এই ব্যাকরণ থেকে অনেকগুলো প্রশ্ন আমরা দেখতে পাবো এই প্যাসেজে আছে, আমরা পরীক্ষায় পাই। তো এই ব্যাকরণের যে প্রশ্নগুলো থাকে বা যে গ্রামারের যে কোয়েশ্চনগুলো থাকে, এগুলা কিন্তু আমরা প্যাসেজে পাবো না, কখনো পাবো না, সেটা মাথায় রাখবেন। আমরা প্যাসেজের প্রশ্নগুলো কখনো কিন্তু আমরা পাবো না, ব্যাকরণের প্রশ্নগুলো আমরা প্যাসেজে পাবো না, দুঃখিত। তো এই গ্রামারের প্রশ্নগুলো, আমাদের যে গ্রামাটিক্যাল নলেজ আমাদের যতটুকু আছে, এইগুলা দিয়ে আমাদের কি করতে হবে, আমাদের সলভ করতে হবে বা সমাধান করতে হবে। তো প্রথমে একটা শব্দের অর্থ আমাদের দেওয়া আছে, যেমন অনীহা। অনীহার শব্দের অর্থ কি আপনারা বলুন তো, কি হতে পারে? বিশ্বাস, আস্থা বা ভরসা। আস্থা, ভরসা, বিশ্বাস কিন্তু একই জিনিস, একই অর্থ। আস্থা ভরসা রাখতে পারি আপনার উপর, আস্থা রাখতে পারি বা আপনার উপর বিশ্বাস রাখতে পারি, এটা একই ব্যাপার। কিন্তু অনীহা হচ্ছে, এখানে কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার 2, নিষ্পৃহতা। ঠিক আছে, অনীহা ইচ্ছা নাই, অনীহা ভাই, একদম অনীহা। প্যাসেজটা আমি পারবো না, প্যাসেজের প্রতি আমার একদম অনীহা, একটু সমস্যা ভাই, প্যাসেজ আমার দ্বারা হবেই না, দ্যাট ইজ কল্ড অনীহা। তারপর আমরা চলে যাই কোয়েশ্চেন নাম্বার 92-তে। 91 আমরা দেখে নিলাম। রূপান্তর এর সন্ধিবদ্ধ পদটি কোন কোন বর্ণের সন্ধি হয়েছে? এটাও দেখুন সন্ধি থেকে প্রশ্ন। তো এই সন্ধি প্রশ্নটা যদি আমরা আবার প্যাসেজে গিয়ে খোঁজা শুরু করি যে রূপান্তরের আনসারটা কোথায় আছে, এইগুলা যদি আমরা খোঁজার চেষ্টা করি যে প্যাসেজের কোন জায়গায় আছে, ও প্লাস ও সারা জিন্দিগি চলে যাবে, কিন্তু আমরা আনসার খুঁজে পাবো না, অযথা আমাদের পরীক্ষার 1.5 ঘন্টা সময় খালাস। তো এই জন্য আমরা কি করবো স্যার, আমরা এই যে ব্যাকরণের প্রশ্নগুলো আমরা ডাইরেক্ট কি করবো, আমরা এমনিতেই সলভ করবো প্যাসেজটা না খুঁজে, কারণ আমরা তো জানি পাবো না। তো রূপান্তরের যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে কি হবে স্যার, রূপ প্লাস অন্তর। তো রূপ, তো পয়ের অ আর অন্তরের অ, তো এখানে কি বলছে স্যার, ও প্লাস ও। কোথায় আছে স্যার? অপশন নাম্বার 1-এ দেওয়া আছে, ও প্লাস ও ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। ক্লিয়ার? চলো এবার আমরা যাই কোয়েশ্চেন নাম্বার 3-তে। দেখুন, দুটা কোয়েশ্চেন আমরা করে নিলাম অলরেডি, আমরা প্যাসেজে গেলামও না, সময় নষ্ট করার কোনো মানে হয় না। রুক যাবেন, সিজারের চেহারার বর্ণনায় নিচের কোনটি সঠিক? এবার আমরা, এটা তো ব্যাকরণের প্রশ্ন নয় স্যার, এবার তো আমাদের জানতে হবে, এবার তো আমাদের যেতে হবে প্যাসেজ। তো প্যাসেজে যাওয়ার আগে আমরা অপশনগুলো একবার পড়ে নেব। অপশন কিন্তু খুব গুরুত্বপূর্ণ পড়া, কারণ অপশনগুলো হচ্ছে একটা কিওয়ার্ড। অপশন প্রত্যেকটা এক একটা আমাদের কিওয়ার্ড। তো অপশনগুলো আমরা দেখব এবং আমরা ডাইরেক্ট আনসার বের করতে পারবো।
তো সিজারের চেহারার বর্ণনায় নিচের কোনটি সঠিক? সিজারের চোখের চারিদিক কালো গোলছোপ, সিজারের চেহারা হাড় গিলে গিলে, সিজারের গায়ের রং কালো, সিজারের গায়ের রং দুধ সাদা। এই প্রশ্নের উত্তর আমরা এবার খুঁজে বের করব কোথা থেকে? পেসিস থেকে। চলুন আমরা দেখি খুঁজে পাই কিনা। প্রথমে আমরা খোঁজার চেষ্টা করি। আচ্ছা, সিজার কে স্যার? সিজার কে? সিজার কে স্যার? সিজার হচ্ছে একটা কুকুর। ননসেন্স, সিজার কুকুর, এটা খোকাবাবুর একটা কুকুর। তো খোকাবাবুর যে কুকুর ছিল, কুকুরের নাম ছিল সিজার। ঠিক আছে স্যার, খোকাবাবুর কুকুরের নাম ছিল সিজার। এতক্ষণ আমরা বুঝলাম যে কুকুরের নাম ছিল সিজার। তো এবার এই কুকুরের রংটা কি ধরনের? কুকুরের রংটা কি? এখানে দেখুন তো কোথায় কুকুরের রংটা দেখা যাচ্ছে কিনা না। এই দেখুন, নেড়ি কুত্তার একটা কালো কালো নাদুস নুদুস বাচ্চা যদৃচ্ছ বিচরণে ব্যস্ত। অর্থাৎ এই যে নেড়ি কুত্তা যেটা আমরা বলেছিলাম, খোকাবাবুর যে কুকুর মানে কুত্তা, তো এই কুত্তার একটা কালো কালো নাদুস বাচ্চা রয়েছে। তার মানে এই কুত্তার যে বাচ্চাটা রয়েছে, অর্থাৎ এই যে কুকুরটা রয়েছে, এটার রং কি স্যার? রংটা হচ্ছে কালো। ঠিক আছে, কুকুরের রংটা কি? কুকুর কোন রঙের স্যার? কুকুরটা হচ্ছে কালো রঙের কুকুর। তো আমরা এবার যাব ডাইরেক্ট, আমরা তো পেয়েছি যে কুকুরের গায়ের রং কি স্যার? কুকুরের গায়ের রং হচ্ছে কালো। তো এবার আমরা চলে যাব অপশনে। অপশনে গিয়ে আমরা আরে রুক যা, রুক জানা, रुक जाना, क्या क्या हो गया भाई? चलो 93। সিজারের চেহারার বর্ণনা রূপ কোনটি সঠিক? সিজারের গায়ের রং কালো, দেখতে পাচ্ছেন অপশন নাম্বার 3 তে দেওয়া আছে। তো এই প্রশ্নের কারেক্ট आंसर হয়ে যাবে অপশন নাম্বার 3। তারপর চলো आंसर करते हैं। বর্ষার জল পাওয়া ঘাসের মতো নিধর চিকন, এখানে উপমা অলংকারের কোন অঙ্গটি লুপ্ত? তো এখানে অলংকারের বা গ্রামারের বিষয়টা আমাদের বুঝতে হবে যদি আমরা বোঝার চেষ্টা করি। তো এখানে দেখি আমরা অলংকারের যে ক্লাসগুলো আছে ওইগুলো দেখবেন, কারণ এখানে যদি বাংলা গ্রামারের অলংকারের চ্যাপ্টারটা শুরু করি তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে, কারণ বাকি প্রশ্নগুলো করতে পারবো না। তো আপাতত ডাইরেক্ট আনসারটা আমরা বলে রাখি যে এখানে উপমেয়টা এখানে কিন্তু নাই, উপমেয়টা আছে লুকিত অবস্থায় আছে বা লুকায়িত অবস্থায় আছে, আমরা দেখতে পাইনি, বাকি সবগুলো দেখা যাচ্ছে। তারপরের প্রশ্ন, নবেন্দু বিশ্বাস করে যে, আচ্ছা নবেন্দু কি বিশ্বাস করে স্যার? সংগ্রাম ব্যতীত সাফল্য লাভ সম্ভব নয়। কোয়েশ্চেন নাম্বার 95। অস্তিত্ব রক্ষার জন্য সহনশীলতা বজায় রাখতে হবে। অধিক স্বাবলম্বী হওয়া ঠিক নয়। পৃথিবীর মানুষেরা মৈত্রী ভাবাপন্ন। আবার অপশনগুলো দেখি। নবেন্দু বিশ্বাস করতেন যে সংগ্রাম ব্যতীত সাফল্য লাভ সম্ভব নয়। অস্তিত্ব রক্ষার জন্য সহনশীলতা বজায় রাখতে হবে। অধিক স্বাবলম্বী হওয়া ঠিক নয়। পৃথিবীর মানুষেরা মৈত্রী ভাবাপন্ন। তো 95 এর কারেক্ট আনসার যেতে গেলে আমাদের নবেন্দু কি বিশ্বাস, অপশনগুলো আমরা দুবার পড়লাম, কারণ কি প্যাসেজে যেতে যেতে আমরা যেন অপশনগুলো ভুলে না যাই। নবেন্দু নিয়ে কথা আছে, তো নবেন্দু কোথায় আছে স্যার? আচ্ছা, নবেন্দু কোথায় আছে স্যার? নবেন্দু কোথায় আছে আমরা একবার দেখবো। এই দেখুন, এই দেখুন নবেন্দুর কথা চলে আসছে, আমরা আনসারে চলে আসছি। এই দেখুন নবেন্দুর কথা বলা হয়েছে এখানে। নবেন্দুর কাছে এই হীরের বাণীটা কি ছিল? যে অসম্ভব শব্দটা লেখা আছে বোকারাতে। যাই হোক, আমার নবেন্দুর কথা বলা আছে। তো এখানে আমরা আনসারটা দেখুন, এখানে দেওয়া আছে সংগ্রাম বিনা কোনো কিছু ধরা যাবে না হাতের মুঠোয়। এখানে নবেন্দু কি বলেছিলেন? যে সংগ্রাম বিনা কোনো কিছু ধরা যাবে না হাতের মুঠোয়, অর্থাৎ সংগ্রাম ছাড়া জীবনে সাফল্য লাভ করা যায় না। তো এই অপশনটা আমাদের কত নম্বর অপশনে আছে স্যার? আমরা দেখে নেই। কোয়েশ্চেন নাম্বার 95 এর সম্ভবত ছিল। এই দেখুন, সংগ্রাম ব্যতীত জীবনের সাফল্য লাভ সম্ভব নয়, অপশন নাম্বার 1 এ দেওয়া আছে। ডাইরেক্ট প্রশ্ন, ডাইরেক্ট উত্তরে। তো সহজ প্রশ্ন ভাই, কি বলবো আপনাদের। এটা 8 ফেব্রুয়ারি আমাদের যে 2026 লাস্ট যে এক্সাম হয়েছিল 2026, এই এক্সামের কোয়েশ্চেন পেপার। নেপোলিয়নের যে বাণীটি নবেন্দুর কাছে বেদবাক্যের মতো মূল্যবান, সেটির অর্থ কি? এইমাত্র আমরা এই বেদবাক্যের মতো মূল্যবান যে বাক্যটা, এটা আমরা এইমাত্র দেখলাম। তো আমরা বাক্য কোনটা দেখলাম স্যার? বাক্যটা আমরা একবার দেখে নিই এক ঝলক। এখানে বাক্যটা ছিল খুব ইম্পর্টেন্ট। এই দেখুন, অসম্ভব শব্দটা লেখা আছে বোকার অভিধানে।
অসম্ভব শব্দটা লেখা আছে বুকার অভিধানে। নবেন্দুর কাছে এই বাণীটা হীরা জহরতের চেয়েও অনেক দামি। অর্থাৎ তার যে এই যে মূল্যবান বাণীটা ছিল, বাণীটা কি ছিল, যে অসম্ভব শব্দটা আছে বুকার অভিধানে। বুকা মানে যারা বুদ্ধি, যাদের বুদ্ধি নাই, তার মানে অর্থটা কি দাঁড়াচ্ছে, যে বুদ্ধিমান ব্যক্তির কাছে কোনো কিছু অসম্ভব নয়, বা বুদ্ধিমান ব্যক্তির কাছে সবকিছু সম্ভব। এটার অর্থ তাই তো, যে অসম্ভব শব্দটা লেখা আছে বুকার অভিধানে। অর্থাৎ যারা বোকা আছে, যাদের বুদ্ধি নাই, তারা সবকিছু অসম্ভব অসম্ভব বলে। আর যাদের বুদ্ধি আছে, যারা বুদ্ধিমান ব্যক্তি, তাদের কাছে অসম্ভব বলে কিছু নাই, তাদের কাছে সবকিছুই সম্ভব। তো এই অপশনটা কোথায় আছে আমরা একবার দেখে নেব। Question number 96. Question number 96. নির্বুদ্ধি ব্যক্তির পক্ষে সবকিছু সম্ভব, নির্বুদ্ধি ব্যক্তির পক্ষে কিছুই অসম্ভব নয়, বুদ্ধিমান ব্যক্তির কাছে কোনো কিছুই অসম্ভব নয়। ঠিক আছে, বুঝা গেল? বুঝা গেল? বুদ্ধিমান ব্যক্তির কাছে কোনো কিছুই অসম্ভব নয়, অর্থাৎ বুকার অভিধানে অসম্ভব বলে শব্দটা আছে। যারা বোকা আছে তারা বলে যে সবকিছু অসম্ভব, কিন্তু আসলে বুদ্ধি, তার অর্থ হচ্ছে যে বুদ্ধিমান ব্যক্তির কাছে কোনো কিছু অসম্ভব নয়, অর্থাৎ বুদ্ধিমান ব্যক্তির কাছে সবকিছুই সম্ভব, এটা অর্থ বোঝাচ্ছে। তো অপশন নাম্বার 3 এই ক্ষেত্রে কারেক্ট আনসার। দেখলেন, আমরা দেখা মাত্র কি করে কারেক্ট আনসারটা করে দিলাম। নিচের কোন বিবৃতিটি সত্য নয়? এখানে কোন বিবৃতিটা সত্য নয় আমাদের দেখতে হবে। নবেন্দু যথেষ্ট শিক্ষিত নন, তা তার ইংরেজি ব্যাকরণের ভুল দেখলেই বোঝা যায়। নবেন্দু পরিশ্রমী, তা তার সাফল্য দেখলেই বোঝা যায়। নবেন্দু যথেষ্ট শিক্ষিত, তা তার শুদ্ধ ইংরেজি শুনলেই বোঝা যায়। নবেন্দু যথেষ্ট শৌখিন, তা তার বাড়িঘর দেখলেই বোঝা যায়। কোয়েশ্চন নাম্বার 97। কোয়েশ্চন নাম্বার 97। ফটোটা এই ক্ষেত্রে কারেক্ট আনসার দেখতে গেলে আমরা একটু প্যাসেজে যাব। এখানে কি বলেছে, নবেন্দু যথেষ্ট শিক্ষিত নন, তা তার ইংরেজি ব্যাকরণে ভুল দেখলেই বোঝা যায়। নবেন্দু পরিশ্রমী, তার সাফল্য দেখলে বোঝা যায়। তিনি সাফল্য ছিলেন কিনা না দেখবো, তার শৌখিন ছিলেন কিনা না এটা আমরা একবার দেখে নেবো। চলো, কোয়েশ্চন নাম্বার 97। 97 জানতে গেলে আমাদের একবার এখানে যেতে হবে। কোথায় আছে এই যে আমাদের যে অপশন রিলেটেড, এইগুলো আমরা কোথায় আছে আমরা একবার দেখে নেবো। স্যার এখানে দেখতে পাচ্ছি না, একটু পুস্তক জাস্ট একটু ঝলক, এক ঝলক দেখলা যে আপনারা একবার, ঠিক আছে আমি এবার দেখে নিই, আপনারা একবার আমার সঙ্গে সঙ্গে আপনারা একবার দেখার চেষ্টা করুন কোথায় আছে, একবার দেখে নিন। এই দেখুন, ম্যাট্রিকের দরজা গোড়া থেকে ফিরে এসেছে। ম্যাট্রিকের দরজা থেকে ফিরে এসেছে, তার মানে সে ম্যাট্রিক পাস করেনি, তার মানে সে শিক্ষিত, এটা আমরা বলবো। সে তো ম্যাট্রিক পাস করেনি, তো সে যথেষ্ট শিক্ষিত। সে যথেষ্ট শিক্ষিত নয়, এটা থেকে একটা পয়েন্ট মাথায় রাখবেন যে তিনি ম্যাট্রিকের দরজার গোড়া থেকে ফিরে এসেছে, মানে ম্যাট্রিক পাস করতে পারেনি, তার মানে তিনি শিক্ষিত নন। আচ্ছা, সেজন্য পড়াশোনা প্রসঙ্গে এড়িয়ে যায় সযত্নে। তাহলে তার ঘাটতিটা কি করে পূরণ করবেন? মেয়ে কনি পড়ে লরেটর, ছেলে রিন্টু পড়ে সেন্ট টমাসে। অর্থাৎ ছেলে এবং মেয়েরা ইংরেজি মিডিয়ামে, ইংলিশ মিডিয়াম স্কুলে তারা পড়াশোনা করে, এইভাবে তিনি তার ঘাটতি পূরণ করতে চলেছেন। বাড়ির পরিবেশে সাহেবিয়ানার ছাপ, দারবাঙ্গা বিল্ডিং এর থাম দেখে ফিরে এলেও নবেন্দু ইংরেজি ভাষায় কম দুরস্থ নন, অর্থাৎ ইংরেজি ভাষায় তিনি খুব ভালো কথা বলতে পারেন, অনর্গল ইংরেজি বলে যেতে পারে। কোথাও যদি ভুল ভ্রান্তি থাকে তার নেহাত গ্রামারের অপরাধ, কোথাও যদি ভুল থাকে তো গ্রামাটিক্যাল মিস্টেক হবে। এতটুকুই মোটামুটি আমরা জানি। তো এবার আমরা চলে যাই এই অপশনে। 96 ছিল না, 97 ছিল। হ্যাঁ, নিচের কোন বিবৃতিটি? নবেন্দু পরিশ্রমী, তার সাফল্য দেখলে বোঝা যায়, এই সমস্ত কোনো কথা আমরা পাইনি। নবেন্দু যথেষ্ট শিক্ষিত ছিল না, যথেষ্ট শিক্ষিত তো ছিল না ভাই। কারণ হচ্ছে কি, কারণ তিনি তো ম্যাট্রিকের গোড়া থেকে বের হয়ে আসছেন, ম্যাট্রিকের গোড়া তো তিনি পাস করতে পারেননি। তো এখানে বলেছে নিচের কোনটা সত্য নয়, তা তো সত্য নয়, কারণ তিনি শিক্ষিত ছিলেন না, কারণ তিনি ম্যাট্রিকের কোয়ালিফিকেশন তিনি কমপ্লিট করতে পারেননি, ম্যাট্রিকের দরজা থেকে ফিরে এসেছেন, তার মানে তিনি শিক্ষিত নন, তার মানে এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার।
নবেন্দু যথেষ্ট শিক্ষিত নন, তার ইংরেজি ব্যাকরণের ভুল দেখলেই বোঝা যায়। এটাও কিন্তু ঠিক নয়, এটাও সত্য নয়। তার কারণ কি, তার ইংরেজি ব্যাকরণের ভুল দেখলেই বোঝা যায় তিনি শিক্ষিত নন, এটাও সত্য নয়। তার কারণ হচ্ছে ইংরেজি তিনি খুব ভালোভাবে বলতে পারতেন, কোথাও যদি ভুল হয় তাহলে গ্রামাটিক্যাল মিস্টেকের ব্যাপার, এটা আমরা দেখেছিলাম। তো এই ক্ষেত্রে দুটোটা কারেক্ট, 1 এবং 3 এই দুটাই কিন্তু সঠিক, মানে নিচের কোনটা সত্য নয়, তো দুটোটাই কিন্তু সত্য নয়। ঠিক আছে, নবেন্দু যথেষ্ট শিক্ষিত নন, তার ইংরেজি ব্যাকরণে ভুল দেখে বোঝা যায়, এটাও যেমন সত্য নয়। আর নবেন্দু যথেষ্ট শিক্ষিত, কারণ তিনি তো শিক্ষিত না ভাই, তিনি তো ম্যাট্রিকের গোড়া থেকে বেরিয়ে এসেছেন। আর এদিকে তিনি ইংরেজি খুব ভালো করে বলতে পারতেন। ঠিক আছে, এখানে বলেছে ইংরেজি ব্যাকরণে ভুল দেখলে বোঝা যায় তিনি শিক্ষিত নন, কি ধরনের ব্যাপার। তো 1 এবং 3 দুটাই কিন্তু এই প্রশ্নের কারেক্ট আনসার, দুটাই কিন্তু সত্য নয়। চলো, নিজে বেশি লেখাপড়া করতে না পেরে ঘাটতি পূরণ কি কারো করবেন। এই যে আমরা একটু পড়লাম জাস্ট, কাবেরীকে অনর্গল শুদ্ধ ইংরেজি বলতে শিখিয়ে, নিজে বিশুদ্ধ ইংরেজি ভাষায় কথা বলতে শিখিয়ে, ছেলে মেয়েদের বাংলা মাধ্যম স্কুলে পড়িয়ে, না ছেলে মেয়েদের ইংলিশ মাধ্যম স্কুলে পড়িয়ে, গিয়ে বললাম ছেলে এবং মেয়েদের তিনি ইংরেজি মিডিয়াম স্কুলে পড়িয়েছিলেন। জাস্ট একটু আগে স্লাইডে আমি দেখেছিলাম, আপনাদের মনে পড়েছে সম্ভবত। এবারে যে প্রশ্নটা 99, একটু সরে যায় আবার নির্ভয়ে লেজ নাড়তে নাড়তে এগিয়ে আসে, এই বাক্যটিকে যদি আমরা সাধু ভাষায় রূপান্তর করি তাহলে কি দাঁড়াবে। কোয়েশ্চন নাম্বার 99 কি হবে স্যার? 99 একটু সরে যায়, তো একটু সরে যায়, তো এখানে সরে আছে, এটা হবে না। নির্ভয়ে লেজ নাড়তে নাড়তে, আচ্ছা লেজ নাড়তে নাড়তে এগিয়ে যায়, ঠিক আছে স্যার, এগিয়ে যায়, এগিয়ে আসে। আচ্ছা, একটু সরিয়ে যায় আবার নির্ভয়ে লেজ নাড়িতে নাড়িতে আগাইয়ে আসে, একটু সরিয়ে যায় আবার নির্ভয়ে লেজ নাড়তে নাড়তে, এই দেখুন এখানেও নাড়তে নাড়তে, এখানেও নাড়তে নাড়তে, এটা হচ্ছে না। ঠিক আছে, তো কোয়েশ্চন নাম্বার 99, এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি। একটু সরিয়ে যায় আবার নির্ভয়ে লেজ নাড়িতে নাড়িতে আগাইয়া আসে, এটা হবে কারেক্ট আনসার অপশন নাম্বার 4, 99। এবার একটা কবিতা দেখতে পাচ্ছি আমরা, একটা কবিতা চলে আসছে। এবার গদ্যটা আমরা মোটামুটি বুঝলাম, ক্লিয়ার হলো ভাই। চলো এবার আমরা কবিতাটা দেখি। কবিতাটা 100 থেকে 105 পর্যন্ত প্রশ্নগুলো আমার দেখতে হবে। কবিতার ক্ষেত্রেও সেম, দীর্ঘ কবিতা, আমরা কিন্তু কবিতাটা পড়বো না, আমরা ডাইরেক্ট চলে যাব আগের মতো। কোথায় যাবো স্যার? প্রশ্নে। প্রথম পাতায় রঙিন চিত্রে বিকৃত মরদেহ প্রথম কোন পদের উদাহরণ? প্রথমটা কি ধরনের বিশেষণ না বিশেষ্য? তো এখানে বিশেষ্য বিশেষণ মানে পদের ব্যাপার, তো পদ মানে ব্যাকরণ, তো ব্যাকরণ মানে নো প্যাসেজ নো পোয়েট্রি, ডাইরেক্ট আনসার, টু দা পয়েন্ট। তো প্রথম বলতে এটাকে বলা হয় পূরণবাচক বিশেষণ, প্রথম দ্বিতীয় তৃতীয় এগুলোকে বলা হয় পূরণবাচক বিশেষণ। তো অপশন নাম্বার 1 পূরণবাচক বিশেষণ ইজ দ্য রাইট অ্যান্সার। কোন বিবৃতিটি সত্য নয়? কোন বিবৃতিটি সত্য নয়? খবরের কাগজে সকালেই একটি হিংসাত্মক বর্ণনা পড়ে কবি, এটা কিন্তু কবির কবিতাটা দেখতে হবে, না দেখলে আমরা বুঝবো না। তো তার আগে আমরা অপশনগুলো একটু খুব ভালো করে দেখে নেব। নিচের কোনটা সত্য নয়? কোন ব্যাপারে সত্য নয় স্যার? যে খবরের কাগজে তিনি সকালেই একটা হিংসাত্মক ঘটনা পড়েছিলেন, পড়ার পর কবি আশপাশের যে কোনো রুক্ষ কর্কশ চেহারার ব্যক্তিকে খুনি বলে মনে করেছিলেন, অন্য মনস্কতার কারণে অপরের যে কোনো কথাই কটু বলে মনে হচ্ছিল, চায়ের আনন্দ উপভোগ করতে তিনি পারেননি, মরদেহটিকে দেখেই তার কার মৃতদেহ তিনি তা শনাক্ত করতে পেরেছিলেন। তো এই ক্ষেত্রে অপশন নাম্বার কোয়েশ্চন নাম্বার 101 কি হবে? 101 কি হবে আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। কোথায় আছে স্যার? কোথায় আছে? তাই দেখুন, এক পাশে কাত হয়ে আছে আধখানা মুখ, চেনা চেনা মনে হচ্ছিল কিন্তু কিছুতেই পুরোপুরি শনাক্ত করতে পারছিলাম না। কবি কি বলেছেন? কবি বলেছেন যে আমি এখানে কার মৃতদেহ সেটা আমি শনাক্ত করতে পারছি না, বা কার মৃতদেহ সেটা আমি সঠিকভাবে চিনতে পারছি না। আর এখানে চিনতে পারছিলাম না, এটা মনে রাখবেন যে চেনা চেনা মনে হচ্ছিল কিন্তু শনাক্ত করতে পারলাম না বা পারছিলাম না। আর এখানে বলেছে যে মৃতদেহটি দেখেই শনাক্ত করতে পেরেছিলেন, এখানে বলেছে যে মৃতদেহটি দেখেই তিনি শনাক্ত করতে পেরেছিলেন, তার মানে এটাই তো সত্য নয়, এটাই তো ভুল। তো তার মানে অপশন নাম্বার 4 এই ক্ষেত্রে करेक्ट आंसर। क्लियर सर? चलो अभी चलते हैं सवाल नंबर 102।
নিচের কোন বিবৃতিটি সত্য নয়? সংবাদপত্রে খুনের ঘটনা পড়ে কবি মানসিক অশান্তি অনুভব করেছিলেন। সংবাদপত্রে খুনের ঘটনা পড়ে কবি মানসিক প্রশান্তি অনুভব করেছিলেন। আতঙ্কগ্রস্ত কবি প্রত্যেকটি মানুষের মধ্যে খুনিকে দেখতে পাচ্ছেন। মৃত মানুষের সাধারণ মানুষটির সাথে কবি একাত্ম বোধ করেছিলেন। এখানে দেখি নিচের কোনটা সত্য নয়। সংবাদপত্রে খুনের ঘটনাটা, আচ্ছা চলো। জুতোর ভিতর ঢুকে থাকা কাকড়ের মতো একটা অস্বস্তি সারাদিন সঙ্গ ছাড়ছে না। শুরু হয়েছিল সকাল থেকে খবরের কাগজে চোখ রেখে বিস্বাদ হয়ে গিয়েছিল চা। অর্থাৎ সকাল থেকে সারাদিন তার একটা অস্বস্তিতে কাটলো। সকাল থেকে আজকে সারাদিনটা কবির বা লেখকের খুব অস্বস্তিতে কাটলো। তো অস্বস্তিতে কাটলো মানে কি স্যার? মানে অশান্তিতে কাটলো। অস্বস্তিতে কাটলো তার সারাটা দিন। অস্বস্তি মানে কি? অশান্তিতে তার সারাটা দিন কাটলো। তো এই অপশনটা আমরা এখানে পাবো। অস্বস্তিতে কাটলো, সেটা মনে রাখবো, কিন্তু অস্বস্তি না হলে ভুলে যাবো আবার। সংবাদপত্রে খুনের কোনটা সত্য নয়? তো সংবাদপত্রে খুনের ঘটনা পড়ে তার মানসিক অশান্তি ছিল, এটা তার মানসিক শান্তি অনুভব ছিল। সংবাদপত্রে খুনের ঘটনা পড়ে তিনি মানসিক শান্তি, প্রশান্তি মানে হচ্ছে শান্তি, শান্তি অনুভব করেছিলেন কি না? তিনি অশান্তি অনুভব করেছিলেন, শান্তি অনুভব করেছিলেন না। সুতরাং সত্য নয় কোনটা স্যার? অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট অ্যান্সার, আর বা উচিত। কবিতাটিতে কবির কিরূপ মানসিকতার প্রকাশ ঘটেছে? সংবাদপত্রের খবরে প্রকাশিত অপরাধীকে শনাক্তকরণের প্রচেষ্টায় মানসিক চাপ, মৃত ব্যক্তিকে চিনতে না পারার মানসিক চাপ, নৃশংস হত্যাজনিত ঘটনার প্রভাবে মানসিক অস্থিরতা, নৃশংস হত্যার ঘটনার প্রভাবে মানসিক প্রশান্তি। শান্তি তো ছিল না ভাই, তিনি মানসিক অস্থিরতা প্রকাশ করেছিলেন। আগেই প্রথমে দেখেছিলাম না, অস্বস্তিতে উনি কাটিয়েছিলেন। তো অস্বস্তি মানে কি? একটা মানসিক অস্থিরতা তার মধ্যে দেখা দিয়েছিল। সুতরাং কারেক্ট আনসার হবে এখানে অপশন নাম্বার 3। কবিতাটিতে কাকরের সঙ্গে কিসের তুলনা করা হয়েছিল? দেখতে হবে স্যার, কাকরের সঙ্গে কিসের তুলনা করা হয়েছে? দেখতে হবে স্যার, কাকরের সঙ্গে কিসের তুলনা করা হয়েছে? এই দেখুন, অস্বস্তি, একটু আগে যেটা দেখলাম, সারাদিন জুতোর ভিতর কাকরের মতো একটা অস্বস্তি আমাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে, অথচ জুতোর ফিতো খুলে কাকড় বের করার মতো অস্বস্তিগুলিতে কিছুতেই ঝেড়ে উঠতে পারছি না। তো কাকড়ের মতো অস্বস্তি, তো কাকড়ের মতো অস্বস্তি, তো কাকড়ের সঙ্গে কার তুলনা করেছিলেন তিনি? এখানে তিনি অস্বস্তির তুলনা করেছিলেন। সুতরাং অস্বস্তি, পয়েন্ট নাম্বার, অপশন নাম্বার অস্বস্তি ইজ দ্য রাইট অ্যান্সার। কোয়েশ্চন নাম্বার 104, অস্বস্তি অনুভূতির বা অস্বস্তিকর অনুভূতির কাকরের সঙ্গে এখানে অস্বস্তিকর অনুভূতির ইজ দ্য রাইট অ্যান্সার অফ দিস কোয়েশ্চন। বিকৃত মৃতদেহ দেখে কবির চেনা চেনা মনে হলো কেন? এটি তার প্রতিদিনের পরিচিত প্রতিবেশীর মধ্যে একজন, এটি তার প্রতিদিনের দেখা সাধারণ মানুষের একজন। 105, এটা কারেক্ট আনসার হবে প্রতিদিনের সাধারণ মানুষ, কারণ তিনি একবার দেখেছিলেন, চেনা চেনা মনে হয়েছিল। তো আমাদের কখন চেনা চেনা মনে হয়? হঠাৎ এক সময় দেখলাম কাউকে, কোনো এক সময় আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আবার অনেকদিন থেকে আমরা দেখিনি বা দেখতেও পাইনি। তো হঠাৎ দেখে মনে হলো ওহো, ওই ব্যক্তি তো সেই ব্যক্তি হতে পারে। তো এই জন্য মানে তার হঠাৎ মনে হচ্ছিল আর কি, দেখে সাধারণ মানুষের একজন, প্রত্যেকদিন দেখতেন সাধারণ মানুষ। আর যদি পরিচিত প্রতিবেশী হতো তাহলে তো ডাইরেক্ট চিনে যেতাম, ও ওই ব্যক্তি, ঠিক আছে। তো এই জন্য অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট आंसर। চলো अभी चलते हैं पैडागोजी के क्वेश्चन पर। এতক্ষণ আমরা একটা প্যাসেজ এবং একটা কবিতা দেখলাম, এবার আমরা সরাসরি চলে যাব প্রশ্ন, প্যাডাগোজির প্রশ্নে, যেখানে 106 থেকে 120 পর্যন্ত প্রশ্ন আছে, আমাদেরকে দেখতে হবে, ঠিক আছে। একজন ভাষা শিক্ষক শিক্ষার্থীদেরকে তাদের পঠন শৈলী এবং প্রাথমিকতা সম্পর্কে আরো অধিক কিছু জানার জন্য তাদের ক্রমান্বয়ে কিছু প্রশ্ন দিলেন। এখানে শিক্ষকের ভূমিকা কি? 106 একজন ভাষা শিক্ষক শিক্ষার্থীদেরকে তাদের পঠন শৈলী এবং প্রাথমিকতা সম্পর্কে আরো কিছু তথ্য জানার জন্য তিনি তাদের কি করলেন? ক্রমান্বয়ে কিছু প্রশ্ন দিলেন। এখানে তিনি কিসের ভূমিকা পালন করছেন? যে ছাত্ররা ঠিকঠাক ভাবে কি বলেছে স্যার? শিক্ষার্থীদের তাদের পঠন শৈলী এবং প্রাথমিকতা সম্পর্কে আরো অধিক কিছু জানার জন্য তাদের ক্রমান্বয়ে আরো কিছু প্রশ্ন দিলেন। এখানে তার ভূমিকা হচ্ছে ম্যানেজার, প্ল্যানার বলে কিছু হয় না, তিনি এজ এ নির্ণায়ক হিসাবে কাজ করছেন, যে তারা ঠিকঠাক ভাবে বুঝতে পারছে কিনা না। আরো কিছু যদি প্রশ্ন দেই তো দেখে নেব তাদের আরো সমস্যা হচ্ছে কিনা না, তারা ঠিকঠাক ভাবে বুঝতে পারছে কিনা না, ওই জিনিসগুলো তারা এবার বোঝার চেষ্টা করছে। সুতরাং এখানে তিনি একজন নির্ণায়কের কাজ করছেন বা ডায়াগনস্টিয়ান হিসাবে কাজ করছেন। এবার বিবৃতি এবং কারণ, অর্থাৎ অ্যাজারশন এবং রিজন থেকে একটা প্রশ্ন। কোয়েশ্চন নাম্বার 107 কি হবে স্যার? কোয়েশ্চন নাম্বার 107 কি হতে পারে?
শ্রেণীতে শিক্ষণমূলক অভিজ্ঞতা শিশুদের জীবন এবং তাদের পারিপার্শ্বিকতার সঙ্গে গভীরভাবে সম্পর্কযুক্ত। এটা 107 যদি আমরা বলি। শ্রেণীতে যে শিক্ষণমূলক অভিজ্ঞতা হয় বা লার্নিং যেটা এক্সপিরিয়েন্স হয়, সেটা শিশুদের জীবন এবং তাদের পারিপার্শ্বিকতার সঙ্গে গভীরভাবে সম্পর্কযুক্ত হয়। এটা তো কারেক্ট স্যার। কারণ কি, শিক্ষণমূলক অভিজ্ঞতার পরিকল্পনা শিশুদের পূর্ব উপলব্ধিকে ভিত্তি করে গঠন করা হয়। শিক্ষণমূলক যেটা অভিজ্ঞতা হয় এটা তার পূর্ব উপলব্ধ অভিজ্ঞতার উপর নির্ভর করে হয়েছে, কারণ তার পূর্ব আগে সে যা শিখেছে বা যা বুঝেছে তার উপর ডিপেন্ড করে কিন্তু এটা গঠন করা হয়। সুতরাং এখানে এ এবং বি দুটাই কারেক্ট। এ হচ্ছে বি এর সঠিক ব্যাখ্যা, দুটাই কিন্তু কারেক্ট। এখানে আমরা ভুলগুলা খুঁজে পাচ্ছি না, কারণ এক্সপিরিয়েন্সের মাধ্যমেই তো লার্নিং হয়, তাই না? নিচের কোনটি ভাষা শিক্ষণের ক্ষেত্রে সত্য নয়? ওয়াও ভাই, সত্য নয়। কোয়েশ্চন নাম্বার 108 আবার চলে আসছি আমরা। সত্য নয় বলুন, এই ক্ষেত্রে কারেক্ট আনসার কি হবে? 108 বলুন। ভাষা শিখন হলো অর্থ গঠন। ভাষা শিখনের জন্য ব্যাকরণ শিখন প্রয়োজন। সব শিক্ষার্থীরা সহজে ভাষা শিখতে পারে যদি প্রদত্ত ভাষার যথেষ্ট ব্যস্ততার উপকরণ রাখা হয়। ভাষা শিখনের সময় লাগে। নিচের কোনটা সত্য নয়? 108। ভাষা শিখন হচ্ছে অর্থ গ্রহণ। এটা তো ঠিক আছে স্যার, অর্থ গ্রহণ এটা বলতে পারি। অর্থ গঠন করতে হবে ভাষা শিখতে গেলে। ভাষা শিখনের সময় লাগে। ভাষা অর্জন থেকে ভাষা শিখনের সময় লাগে। ভাষা অর্জন খুব তাড়াতাড়ি হয়ে যায়, ভাষা শিখতেও সময় লাগে। সব শিক্ষার্থীরা কিন্তু ভাষা শিখতে পারে, এটাও তো কারেক্ট। সব শিক্ষার্থীরাই ভাষা শিখতে পারে, এটাও তো কারেক্ট। কারণ আমি এজ এ শিক্ষার্থী, আমি যদি চাই আজকে তামিল ভাষা শিখতে আমি তো পারবো। চেষ্টা করতে হবে, চেষ্টা করলে আমি তো নিশ্চয়ই পারবো, না পারার কি আছে? আপনি যদি চেষ্টা করেন অন্য যে কোনো একটা ভাষা শিখতে, যদি চেষ্টা করেন অবশ্যই শিখতে পারবেন, চেষ্টা না করলে তো পারবেন না। তো মানে আপনি পারবেন। তো এখানে বলেছে ভাষা শিখতে পারবে, মানে পারবো। কিন্তু ভাষা শিখতে গেলে যে ওই ভাষাটা ব্যাকরণের দরকার হবে মাস্ট, এটা নয় ভাই। ভাষাটাকে সঠিকভাবে উপভোগ করতে গেলে, সঠিক একদম একজ্যাক্ট করতে গেলে, আমাদের সম্পূর্ণ রূপ দিতে গেলে, লিখনে 100% করতে গেলে তখন গ্রামার লাগবে। কিন্তু প্রথমেই তো আমাদের ভাষা শিখতে গেলেই যে গ্রামার লাগবে এমন কোনো কথা নয়। সুতরাং এখানে নিচের কোনটা সত্য নয়? তো অপশন নাম্বার 2 সত্য নয়। তো অপশন নাম্বার 2 এই ক্ষেত্রে কারেক্ট আনসার। 109। আবার একটা বিবৃতি চলে আসলো স্যার। ভাষার সাংস্কৃতিক চেতনা ও প্রকাশের একটা জটিল দৃষ্টিভঙ্গি গঠন করে, যেটিকে শিশুদের বিকাশের গুরুত্বপূর্ণ দক্ষতাগুলির মধ্যে মান্য করা হয়। 109 সাংস্কৃতিক চেতনা মানে কালচারাল অ্যাওয়ারনেস। তো কালচারাল অ্যাওয়ারনেসের মাধ্যমে কি হয়? ভাষাগত দক্ষতা বিকাশ হয়। ভাষাগত দক্ষতা তো বিকাশ হবে। 1 মিনিট, আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি। এই ক্ষেত্রে বিকাশ তো হবে স্যার, সাংস্কৃতিক চেতনার মাধ্যমে তার ভাষাগত বিকাশ তো হবে। কারণ হচ্ছে কি, সাংস্কৃতিক বলুন, সামাজিক বলুন, ঐতিহাসিক বলুন, যাই বলুন না কেন, আমি ভালোর দিকে যদি যাই তো ডেভেলপমেন্ট, আমার অলরাউন্ড ডেভেলপমেন্ট সিসির ক্ষেত্রে বলা হয়েছে। তো এই ক্ষেত্রে যদি সাংস্কৃতিক চেতনা করি এবং সাংস্কৃতিক চেতনা নিয়ে যদি প্রকাশ করি, সেটা যাই হোক না কেন আমার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো অ্যাজারশন ইজ কারেক্ট। ঠিক না ভাই? চলো, অ্যাজারশনটা কারেক্ট, শুদ্ধ। যদি আমি কারণ হিসাবে দেখি স্যার, তাহলে কি হবে? সাংস্কৃতিক চেতনা ও প্রকাশের দক্ষতা, এখানেও সাংস্কৃতিক অনুভব। শিশুদেরকে পরিচয়গত অনুভূতি, ব্যক্তিগত সত্য, সংস্কৃতির মাধ্যমে তার পরিচয় জানতে পারি, তার ব্যক্তিগত সত্য জানতে পারি, এমনকি অন্যান্য সংস্কৃতি এবং পরিচয় সংক্রান্ত প্রশংসা প্রদান করতে পারে। এটাও তো কারেক্ট। কারণ বিভিন্ন ছাত্রের যে সংস্কৃতি কোথা থেকে আসে? সমাজ থেকে সংস্কৃতি আসে। তো আজকে তার সংস্কৃতিটা যদি আমি ভালো করে জানি এবং ক্লাসে যদি কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, তো এক সংস্কৃতির ছাত্ররা অন্য সংস্কৃতির কালচারটা শিখতে পারবে। অন্যরা যখন পারফর্ম করবে, অন্যরা দেখে শিখতে পারবে। তো এই ধরনের বলেছে অন্যদের, এমনকি অন্যান্য সংস্কৃতি এবং পরিচয় সংক্রান্ত প্রশংসা প্রদান করে। বাহ, তোমাদের সংস্কৃতিতে এরকম হয়, দেখতে অনেক মজা লাগে, ওয়াও। ঠিক আছে, যেমন দেখবেন অনেক ব্যক্তিরা, এটা বলা বাহুল্য, অনেক ব্যক্তি, অনেক সমাজ, অনেক সংস্কৃতির মানুষেরা অ্যাসামিস ডান্সকে, বিহু নৃত্যকে অনেকে কিন্তু অনেক ভালোবাসে। বিহু নৃত্য অনেক পপুলার। আসামের যেটা বিহু নৃত্য, এটা কিন্তু বিশেষ করে অ্যাসামিস কালচারে বিহু নৃত্য করানো হয়। কিন্তু যারা অ্যাসামিস নয়, ওরাও কিন্তু এই যে অ্যাসামিস ফোক ডান্স যাকে বলা হয় বা বিহু নৃত্য বলা হয়, এটা কিন্তু অনেকেই খুব আনন্দ পায়, খুব ভালোবাসে। অনেকেই ভালোবাসে। সবসময় ইউটিউবে দেখবেন সার্চ করছে, বা এমনিতে যদি লাইভ প্রোগ্রাম হয়, ওরা যদি থাকে আশেপাশে, তো দেখার চেষ্টা করবে। বা বিহু ডান্সের যে
আর্টিশিয়ান যারা থাকে, আর্টিস্ট যারা থাকে, তারা বিভিন্ন জায়গায় গিয়ে তারা বিভিন্ন ধরনের তাদেরকে মানে যেখানে অ্যাসামিস পিপল নেই, অন্য সমাজের মানুষ আছে, অন্য সংস্কৃতির মানুষ আছে, ওখানে তারা যায়, তাদেরকে ডাকা হয় এবং তারা গিয়ে পার্টিসিপেট করে। তো আলটিমেটলি অন্যদের যেটা সংস্কৃতি, অন্যদের সংস্কৃতিও কিন্তু আমাদের অনেক প্রশংসা দেয়, অনেক মনোমুগ্ধকর করে। তো এই ক্ষেত্রে দুটাই সত্য, খ হচ্ছে কয়েক সঠিক ব্যাখ্যা, কারণ এখানেও সাংস্কৃতিক চেতনা প্রকাশ, এখানেও সাংস্কৃতিক প্রকাশ, দুটাই কানেকশন, জোড়া কানেকশন, সুতরাং কানেকশন ইজ ট্রু কানেকশন। চলো 110। ও ভাই আবার অ্যাজারশন স্টেটমেন্ট ছেড়ে দিচ্ছে না ভাই, আমাদের ছেড়ে দিচ্ছে না ভাই, অ্যাজারশন স্টেটমেন্ট ছেড়ে দিচ্ছে না। 110। চলো 110 কি হবে? একটি ছাত্রের পোর্টফোলিও হলো কাজের অংশগুলির উদ্দেশ্যমূলক সংগ্রহ। পোর্টফোলিও মানে কি? একটা ফাইল কিংবা ফোল্ডার। তো ছাত্ররা যা যা কাজ করবে সবগুলো আমি একটা উদ্দেশ্যের কারণে এই ফাইলে রাখবো। উদ্দেশ্যটা কি? তাকে সিসি করার সময় আমার কাজে আসবে, তো ফাইলে আমি রাখবো। ভেরি গুড, রাখলাম, এটা কারেক্ট। পোর্টফোলিও ছাত্রদেরকে তাদের নিজস্ব ক্ষমতা এবং দুর্বলতার মূল্যায়নে উদ্দেশ্য করে, উৎসাহিত করতে পারবে। পোর্টফোলিও যেমন ধরুন এই যে পোর্টফোলিও বা ফাইল, এই ফাইলে আমার রাহুল নামে একজন স্টুডেন্ট আছে, সে তার 10 দিনের কার্যভার আমি এখানে রাখলাম। তারপর আমি এই 10টা কার্যভার তার হাতে তুলে দিলাম যে তুমি 10টা আর্ট আমাকে দিয়েছো, এই 10টা আর্ট থেকে তুমি বেছে বার করো তো কোনটা সুন্দর হচ্ছে। তখন সে নিজে থেকে নিজের মূল্যায়ন করতে পারবে এবং উৎসাহিত হবে। বাহ ম্যাডাম, আমি ওই দিন ওইটা বানিয়েছিলাম, বেরিয়ে হচ্ছে। স্যার আমি ওই দিন ওইটা বানিয়েছিলাম, বাহ ফাটাফাটি হচ্ছে ম্যাডাম, দেখতে সুন্দর লাগে স্যার, খুব সাবাস হচ্ছে স্যার। তো ওই ধরনের বলতে পারবে, অর্থাৎ মূল্যায়নে থেকে উৎসাহিত করবে। দুটাই কারেক্ট। তো দুটাই কারেক্ট মানে অপশন নম্বর সি। চলো, পাঠ্যপুস্তকে লেখকের দ্বারা গল্প, কবিতা, নাটক এবং অন্যান্য রচনা থাকে। আমাদের এই ধরনের উপাদানগুলি নির্বাচনের প্রয়োজন, কারণ এগুলি কি করে? বিখ্যাত লেখকের দ্বারা লেখা হয়, এগুলি সহজ ভাষায় লেখা হয়, বাস্তব এবং সহজাত ভাষায় লেখা হয়, পাঠ্যপুস্তকে ব্যবহৃত উদ্দেশ্য নিয়ে লেখা হয়। কোয়েশ্চেন নাম্বার 111 কি হবে কারেক্ট আনসার? যেখানে বাস্তব আমরা দেখতে পাবো, যেখানে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থাকবে, যেখানে বাস্তব জীবন থাকবে, অর্থাৎ রিয়েল আমরা দেখতে পাবো, এখানে এর থেকে ভালো আনসার আমাদের কোনো কিছু হতে পারে না। কারেক্ট আনসার অপশন নাম্বার 3। নিচের কোনটি পঠনের সহদক্ষতা নয়? পঠনের সাবস্কিল, রিডিং এর সাবস্কিল নয় কোনটি? নিচের কোনটি রিডিং এর সাবস্কিল নয়? বিশেষ প্রয়োজনীয় তথ্যগুলি খুঁজে নেওয়ার জন্য পুঙ্খানুপুঙ্খ পঠন, এটা তো রিডিং। শব্দ তালিকা শনাক্তকরণ, মূল শব্দগুলির খুঁজে নেওয়া, এটাও তো রিডিং এর একটা কাজ, তাই না? অপরিচিত আবিধানিক উপাদানগুলি অর্থ, পড়তে গেলে রিডিং করতে গেলে আমাদের অর্থ লাগবে, ব্যবহার অনুমান করতে হবে, এটাও তো রিডিং। কিন্তু যখন আমি বানান বলবো, বানান মানে স্পেলিং, যখন আমি স্পেলিং বলবো তখন কি আমার পঠন আসবে না রিটেন আসবে? তখন তোমার লিখন আসবে। বানান কোন সময় লাগে? বানান আমার লেখার সময় লাগে। তো এখানে বলেছে নিচের কোনটা নয়, পঠনের কোনটা নয়? তো অপশন নাম্বার 2 নয়, কারণ অপশন তোমার দুটা কার ভাই? এটা হচ্ছে আমার লিখনের ভাই, আর বাকি সবগুলো হচ্ছে পঠনের ভাই। তো আমি পঠনের ভাই কোনটা নয় বের করতে হবে, তো লিখনের ভাইকে বের করে দিলাম, আমার কারেক্ট আনসার হয়ে গেল। চলো, ভাষা বিকাশের জ্ঞানাত্মক তত্ত্বটি সমর্থন করে যে ভাষা, সেটি হলো ভাষা বিকাশের জ্ঞানাত্মক তত্ত্ব, কগনিটিভ থিওরি। ভাষা বিকাশের ক্ষেত্রে কগনিটিভ থিওরি কি বলেছে? 113। সমাজের সঙ্গে পারস্পরিক ক্রিয়া, এটা তো বাইগোটস্কির সমাজ সাংস্কৃতিক তত্ত্ব নিয়ে কথা। একজন ব্যক্তির সহজাত ক্ষমতা, পুরস্কার, শাস্তি না ভাই, রেনফোর্সমেন্ট, এটা হবে না। কারেক্ট আনসার হচ্ছে বলার আগে শিশুর ধারণা সম্পর্কিত উপলব্ধির উপর নির্ভর করে, এটাকে বলা হয় কগনিটিভ থিওরি বা কগনিটিভ তত্ত্ব। 114। চিত্রগুলি সম্পর্কে নিচের কোনটি অসত্য? চিত্র সম্পর্কে নিচের কোনটা অসত্য? বইয়ের ছবিগুলি এবং তার চিত্র দ্বারা যে ব্যাখ্যা করা হয়, বিভিন্ন ধরনের টেক্সট বুক আছে বা পাঠ্যপুথি আমাদের আছে, টেক্সট বুক যেগুলা রয়েছে আমাদের পাঠ্যপুথি, যেগুলা পাঠ্যপুথি রয়েছে, তো এই পাঠ্যপুথিতে আমরা দেখেছি অনেক সময় কিন্তু অনেক চিত্র থাকে। তো এই চিত্র যে বইয়ে দিয়েছে, তার কেন দিয়েছে কোনটা সত্য নয়? বইগুলা চিত্রে দেওয়া আছে, এই পাঠ্যপুস্তকের মধ্যে অনেকগুলা চিত্র দেওয়া আছে, তো তার মানে নিচের কোনটি সঠিক নয়? চিত্র দেওয়ার কারণ হিসাবে কোনটা সঠিক নয় এটা আমাদের বলতে হবে, কোনটা সঠিক নয় চিত্র হিসাবে। তাদের এই ধরনের চিত্র অঙ্কনের সুবিধা প্রদান করে। চিত্র দিয়ে আমরা কি করি? চিত্র দিয়ে শিশুদের আগ্রহটা বৃদ্ধি হয়।
এই ধরনের চিত্র দ্বারা কি হয় স্যার, শিশুদের আগ্রহ বাড়ে, তারা পাঠে মনোযোগ হয়, বিষয়কে সমর্থন করে, মানে যে টপিক রিলেটেড চিত্র থাকলে বোঝাতে সহজ হয়, অপরিচিত এবং স্মরণীয় বিষয়ে ভাষার উপস্থাপনে সাহায্য করে, কিন্তু তাদের এই ধরনের চিত্র অঙ্কনের সুযোগ প্রদান করে। আজকে আমরা একটা পার্ট দেখলাম, পার্ট রিলেটেড কিছু চিত্র আছে, যেমন গোপাল ও নেপাল একটা পার্ট আছে, আমি পড়িয়েছিলাম ছাত্রদের। তো এখানে গোপালের ফটো আছে, নেপালের ফটো আছে, তারপর এই নেপাল গোপালরা কি কি করছে, স্টেপ বাই স্টেপ অনেকগুলো ফটো আছে। আমরা কি ছাত্রদের কখনো বলি যে ওই যে ফটোগুলো আছে ওটা দেখে দেখে তুমি অঙ্কন করো? এটা তো আমরা বলি না। তো নিচের কোনটা অসত্য? এই ধরনের চিত্র অঙ্কনের সুবিধা প্রদান করা হয়, এটা হচ্ছে অসত্য। কারণ এই নেপাল এবং গোপাল চ্যাপ্টারে ফটো দেওয়ার অর্থই হচ্ছে যে এই কনসেপ্টটা হচ্ছে তার কাছে অপরিচিত কনসেপ্ট। আর অপরিচিত কনসেপ্টটা যদি আমরা ফটোর সাহায্যে তাকে বোঝাই, চিত্রগুলো দেখিয়ে যদি বোঝাই, তাহলে সে খুব ভালোভাবে জিনিসগুলো বুঝতে পারবে এবং মনে রাখতে পারবে। এবং এই টপিক ওয়াইজ ফটো আছে, যার ফলে ফটো দেখলে তার ইন্টারেস্টটা বাড়বে, সে আলটিমেটলি পড়তে পারবে ভালো করে। অল্প বয়সী শিক্ষার্থীদের সাথে সম্পর্কিত নিচের কোনটি সত্য? কম বয়সী শিক্ষার্থীদের সাথে কোনটি সত্য? ছোট ছোট শিক্ষার্থীরা বিমূর্ত ধারণাগুলি আংশিকভাবে উপলব্ধি করতে পারে। খুব ছোট শিক্ষার্থীরা বিমূর্ত ধারণা দ্বারা উৎসাহিত হয়। খুব ছোট শিক্ষার্থীরা বিমূর্ত ধারণাগুলি উপলব্ধি করতে পারে। খুব ছোট শিক্ষার্থীরা বিমূর্ত ধারণাগুলি উপলব্ধি করতে অসুবিধা হয়। 115 কি হবে স্যার? কি হবে? আপনারা জানান না কারেক্ট আনসার কি হতে পারে? আমি তো এতক্ষণ বললাম, আপনারা বলুন কি হবে? কি হবে ভাই? খুব তাড়াতাড়ি আপনারা কমেন্ট বক্সে জানান তো কারেক্ট আনসার গুলো কি হতে পারে, খুব তাড়াতাড়ি আপনারা জানান। অল্প বয়সী শিক্ষার্থীদের সাথে সম্পর্কিত নিচের কোন বিবৃতিটা সত্য? এটা কারেক্ট আনসার হবে ছোট ছোট শিক্ষার্থীরা, অর্থাৎ খুব ছোট যেসব শিক্ষার্থী আছে তারা কি বিমূর্ত ধারণাগুলো সহজে বুঝতে পারছে না? বিমূর্ত ধারণাগুলো উপলব্ধি করতে তাদের অসুবিধা হয়, এটা হচ্ছে সত্য। ট্রু ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চেন। চলো, প্রথম শ্রেণীর একজন শিক্ষিকা তার শিক্ষার্থীদের দেওয়ালে তাদের ইচ্ছা মতো হিজিবিজি কাটতে দিলেন, আঁকতে দিলেন এবং লিখতে বলেন। এখানে তিনি কিসে উৎসাহিত করলেন? প্রথম শ্রেণীর ছাত্ররা কি করে? এই ধরনের আঁকেবুকি করে। তো আঁকেবুকি করাকে কি বলা হয়? এগুলোকে বলা হয় স্ক্রিবলিং। এগুলোকে কি বলা হয় স্যার? স্ক্রিবলিং বলা হয়। ছাত্ররা কি করছে? অনেক বেশি হিজিবিজি কাটছে বা কি সকল ছবি আঁকছে যার কোনো মানে নেই। হ্যাঁ, আমার কাছে মানে নেই, আপনার কাছে মানে নেই, কিন্তু যে ছাত্রটা এঁকেছে তার কিন্তু মানে আছে, তার মধ্যে কিন্তু এটার মানে আছে। এবং লিখতে বললেন। এখানে তিনি কিসে উৎসাহিত করলেন? বর্ণমালার অক্ষরগুলি লেখা না ভাই, আনন্দ এবং কৌতুকে লেখে না। এটা কারেক্ট আনসার লিখন হবে না উদ্ভূত সাক্ষরতা হবে? এটা কারেক্ট আনসার হবে ইমার্জেন্ট লিটারেসি। কারণ এই ইমার্জেন্ট লিটারেসির মধ্যেই কিন্তু লিখন দক্ষতাটা লুকিয়ে আছে। ইমার্জেন্ট লিটারেসিটা একটা ব্রড ওয়ার্ড, আর লিখন দক্ষতা তার মধ্যে ছোট পার্ট। তো সুতরাং ইমার্জেন্ট লিটারেসি হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। এটা লিখন দক্ষতা হবে না। যদি ইমার্জেন্ট লিটারেসি অপশনে না থাকতো তাহলে লিখন দক্ষতা বিকাশ কারেক্ট আনসার হতো। একজন শিক্ষক ভাষা শিক্ষণের কয়েকটি দৃষ্টিকোণ খুঁজে পেয়েছেন, যেমন উদাহরণ বৈজ্ঞানিক ধারণাভিত্তিক পাঠের উপলব্ধিমূলক পঠন। তিনি সেই ছাত্রদের বেছে নেওয়ার সিদ্ধান্ত নিলেন যাদের দৃষ্টিকোণ থেকে এটি খুঁজতে অসুবিধা হয়। তিনি তাদের জন্য পৃথক একটা অধিবেশনের আয়োজন করলেন যা পাঠ্য উপলব্ধির সহায়ক হবে। এই অভ্যাসটিকে কি বলা হবে? কোয়েশ্চেন নাম্বার 117। যদি আমরা বলি, এক কথায় যদি বলি যে আমি একটা চ্যাপ্টার পড়াচ্ছি ছাত্রদের, চ্যাপ্টারটা পড়িয়েছি, এবং এই চ্যাপ্টারে যে বৈজ্ঞানিক ধারণা ভিত্তিক পার্ট ছিল বা উপলব্ধিমূলক পার্ট ছিল, এই ছাত্রটা তারা ঠিকঠাকভাবে ভালো করে বুঝতে পারেনি। এই চ্যাপ্টারটা তারা ঠিকঠাকভাবে মানে ভালো করে তাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়নি এই চ্যাপ্টারের। তো এই ক্ষেত্রে এজ এ টিচার তিনি কি করবেন? তিনি সংশোধনমূলক শিক্ষণ করবেন, রিমিডিয়াল টিচিং যাকে বলা হয়। তো রিমিডিয়াল টিচিং এর ক্লাস যারা দেখেননি দেখে নেবেন ভাই। একটি দোকানে কিছু কেনার জন্য ছাত্ররা কার্যকরী সূচক ব্যবহার করতে পারে কিনা তা মূল্যায়নের জন্য কোনটা উপযুক্ত? দোকানে গিয়ে কিছু কেনার জন্য তারা কার্যকরী সূচক তারা ব্যবহার করতে পারছে কিনা না সেটা যদি আমরা মূল্যায়ন করতে যাই তবে ছাত্রদের কি করতে হবে? কোয়েশ্চেন নাম্বার 118 কি হবে বলুন? আচ্ছা, দোকানে গিয়ে আমরা কি করি? আমরা ছোট শিশুরা যখন দোকানে যায়, বা আমরা মনে করুন আপনি, এই যে ভাই আপনাকে বলছি, ভাই দেখতে পাচ্ছেন আপনাকে বলছি, শুনুন, আপনি যে দোকানে যান, দোকানে গিয়ে আপনি কি করেন? আমি দোকানে গিয়ে গল্প পড়ি, দোকানে গিয়ে ছবি আঁকি, দোকানে গিয়ে আমি কি করি? ছোট ছোট সংলাপগুলি পড়ি।
দোকানদার এবং গ্রাহকের মধ্যে ছোট ছোট যে সংলাপগুলো হয় এটাই হচ্ছে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। ছাত্ররা এই দোকানদার এবং গ্রাহকের মধ্যে কি কি সংলাপ হলো এটা সে ঠিকঠাকভাবে বুঝতে পারলো, লিখতে পারলো, পড়তে পারলো, বলতে পারলো কিনা, এটা হচ্ছে মূল বিষয়, এটার মূল্যায়ন। তোমাদের ক্লাসে ছাত্রদের প্রতিক্রিয়াজনিত সুবিধা প্রদান করতে একজন শিক্ষক হিসেবে তুমি কি পদক্ষেপ নেবে? 119। এখানে দেখুন এবিসিডি 4টা অপশন আছে। 119 প্রশ্নটা একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা হবে। 1 নম্বর অপশন আছে, দেখি, অধিক প্রশ্ন জিজ্ঞাসা করায় ছাত্রদের উৎসাহিত করতে হবে। রাইট ভাই, ছাত্ররা যত বেশি প্রশ্ন করে তত আমাদের উৎসাহিত করতে হবে। তো অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। তো এই অপশনে এ নাই, এটা আমরা এলিমিনেট করি। এই অপশনে আমাদের এ নাই। ঠিক আছে, আমরা এইভাবে ছোট ছোট করে এক একটা পার্টি আমরা দেখব। তারপর যৌথ এবং দলগত কার্যের পরিকল্পনা, ছাত্রদের থেকে মতামত চাওয়া। আমরা জয়েন্টলি ক্লাস করাতে পারি, পিয়ার গ্রুপে করাতে পারি, বা আমরা এই যে গ্রুপ লার্নিং করাতে পারি, বা ছোট ছোট গ্রুপে ভাগ করতে পারি। তো বিটাও কারেক্ট। তো এখানে বি নাই, এটা আমরা কাটলাম। ঠিক আছে, এটাও বি নাই, এখানে আমরা কাটলাম। সে দেখি, তাদের পাঠটি জুড়ে পড়তে বলা এবং প্রত্যেকের স্বতন্ত্র প্রতিক্রিয়া জ্ঞাপন যাতে ব্যক্তিগত পঠনের একটি ভূমিকা থাকে। আপাতত থাক। প্রতিক্রিয়ার জন্য পারস্পরিক সংলাপ পঠন এবং একে অপরকে প্রশ্ন করা, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু পারস্পরিক সংলাপ। ছাত্ররা একে অপরের সঙ্গে কথাবার্তা বলবে, এটা তো ভেরি ইম্পর্টেন্ট ভাই, যেটাকে পিয়ার লার্নিং বলা হয়। ছাত্ররা একজন আরেকজনের কাছ থেকে শিখবে, এর থেকে ভালো ব্যাপার তো হতে পারে না। তো এখানে ডিটা তো আমাদের হতেই হবে কারেক্ট আনসার, তাই না? ডিটা তো আমাদের থাকতেই হবে। তো এখানে অপশন নাম্বার ডি আছে। তো সুতরাং অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার। সিটাকে কিছু সময়ের জন্য এলিমিনেট করতে পারি, যেহেতু সিটা নাই, এখানে নাই, কিন্তু ডিটা আমাদের তো থাকতেই হবে। সুতরাং অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার। 120 এবং আজকের ক্লাসের সর্বশেষ প্রশ্ন। তো এই প্রশ্নের কারেক্ট আনসার কি হতে পারে আপনারা দেওয়ার চেষ্টা করুন। তার আগে বলে রাখি, আপনারা যারা সহজ গুরু এবারে দেখতে পাচ্ছেন, আপনারা যদি আমাদের পেইড ব্যাচ জয়েন করতে চান তো অবশ্যই সহজ গুরু অ্যাপটা ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে। আমরা সহজ গুরু অ্যাপটা অবশ্যই ডাউনলোড করে নেবেন। ঠিক আছে স্যার, ডাউনলোড করে আপনারা অবশ্যই আমাদের কোর্সে জয়েন হয়ে যেতে পারেন। তাছাড়া যদি আপনারা অনলি পেন পেপার মক টেস্ট দিতে চান, কোনো কোর্সে জয়েন না হয়ে শুধুমাত্র 15+ পেন পেপার মক টেস্ট হবে, 15+ পেন পেপার মক টেস্ট এখানে হবে। তো আপনারা এখানে জয়েন করতে পারেন। তো শুধুমাত্র পেন পেপার মক টেস্টে যদি আপনারা জয়েন হতে চান তাহলে আপনারা অবশ্যই এই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন। এখানে 149 প্রাইস লাগবে মক টেস্টের জন্য, যেটা মক টেস্ট কম্পিটিশন একটা হবে আপনাদের। ক্ষুদ্র উপহার থাকবে আপনাদের জন্য, ক্ষুদ্র একটা উপহার আমরা রাখবো, সেটা পরবর্তী ডিসাইড করা হবে। এবং আপনারা এখানে 15+ পেন পেপার মক টেস্ট পাবেন, এক্সাক্ট কোয়েশ্চন পেপার। প্রিভিয়াস ইয়ারে যে সকল কোয়েশ্চন এসেছিল এইগুলোকে অ্যানালাইজ করে তার উপর ভিত্তি করে আমরা মক টেস্ট তৈরি করেছি। মক টেস্টের কোয়েশ্চন পেপার আপনারা দেখতে পাবেন, আমরা দিয়ে দেবো 1-2টা ফ্রিতেও, আপনারা দেখে নিতে পারবেন। যদি ডেমো হিসাবে দেখতে চান তো দেখে নেবেন, কোনো অসুবিধা নেই। তো আপনারা 149 এটা দিয়ে আপনারা পেন পেপার মক টেস্ট জয়েন হতে পারেন। তাছাড়া ফুল বেসে যদি জয়েন হয়ে যান তাহলে এই মক টেস্টগুলো 15টা কেন অনেকগুলো মক টেস্ট হবে, সেগুলো ফ্রি পাবেন। অলরেডি 50টা মক টেস্ট দেওয়া আছে, 50টা প্র্যাকটিস সেট দেওয়া আছে। তো ঠিক আছে, যদি চান তো অবশ্যই যোগাযোগ করবেন, আর না হলে আপনি দেখতে থাকুন ইউটিউবে ক্লাস, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, প্রত্যেকদিন ক্লাস আসছে। তো এই প্রশ্নের কারেক্ট আনসারটা কি হবে? ওয়াও, সব প্রশ্ন আমি করলাম ভাই, এই প্রশ্ন আপনার জন্য সারপ্রাইজ, এটা আপনারা করবেন। এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে আপনারা কমেন্ট বক্সে এই প্রশ্নের কারেক্ট আনসারটা জানিয়ে দিন। কারেক্ট আনসারটা কি হতে পারে, এই প্রশ্নের কারেক্ট আনসার আপনারা পরে কি বুঝলেন এতক্ষণ ক্লাসের মাধ্যমে, প্রত্যেকের কিন্তু কারেক্ট আনসার আমি চাই। ঠিক আছে স্যার, সবাই এই প্রশ্নের কারেক্ট আনসার দেবেন। তো আজকের ক্লাস আমরা এই পর্যন্ত বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আজকের এই ক্লাস এই পর্যন্ত শেষ, পরবর্তী ক্লাসে আবার আপনাদের সঙ্গে কথা বলবো। ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন, প্রত্যেকদিন ক্লাসে জয়েন করবেন। ধন্যবাদ, জয় হিন্দ।